চাপাই নবাবগঞ্জ, এটা অনেকেই বলছেন আর কি যে ভূ রাজনৈতিক জায়গা থেকে ওই জায়গাটি একটি জামাতেরও একটা ভালো স্ট্রং হোল্ড। কোথাও কি আপনার মনে হয় এই সমস্ত দেখে কোন কোন এলিমেন্টগুলো এর মধ্যে যুক্ত থাকতে পারে বলে আপনি অনুমান করছেন? এখন পর্যন্ত আমি আলোচনার মধ্যে যেটা শুনতে পেলাম যে ওখানকার যে কাজ করার ধরন এবং এখানকার যে কাজ করার ধরন এগুলো সবই একই রকমের। আমি ওই ব্যাখ্যাতে নতুন করে যাচ্ছি না। যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যে কোনো আন্দোলন করতে গেলে অর্থের দরকার। আমি ওখানে যারা পুলিশ মানে যিনি পুলিশ আধিকারিক আছেন ওনার নিশ্চয়ই অভিজ্ঞতার মধ্যে আছে যে এই মালদা মুর্শিদাবাদ অর্থাৎ চাঁপাই নবাবগঞ্জ ছিল বলে বর্তমানেও আছে জাল বা ফেক নোটের একটা করিডোর। যে কোনো আন্দোলন হতে গেলে সেখানে টাকার প্রয়োজন, সেই টাকা সাপ্লাইয়ের ফেক নোট ওখান দিয়ে আসছে, ভবিষ্যতে আপনি এটা এখানে পাবেন। কিন্তু আমি বলছি এর উদ্দেশ্যটা ভিন্ন। ভিন্ন কেন বলছি, যে ওয়াক অফ নিয়ে হঠাৎ সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা খেপে গেল কেন? আমি তার একটু পেছনে চলে যাচ্ছি। হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা 70% কেটে ভাসিয়ে দেবো, নাম উল্লেখ করে বলছি, তারা যদি আমার বিরুদ্ধে কিছু আইনি ব্যবস্থা নিতে পারেন তো নেবেন, আমি আমার কথা বলছি। হুমায়ুন কবির বলেছেন, ববি হাকিম বলেছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, এবং যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো একটি মানে সাংবিধানিক শপথ নিয়ে যে পদ তিনি হোল্ড করছেন সেখানে তিনি এই কথাটা বলতে পারেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা যদি মনে করেন যে এটা খুব একটা সাধারণ ঘটনা, আমি মনে করি না। তার কারণ বিএসএফ এর, আমি আমার ছিটমহলের আন্দোলনের সময় আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি বিভিন্ন ইন্টেলিজেন্স সংস্থার সঙ্গে মানে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সেখানে একটা বৈশিষ্ট্য ছিল, বিএসএফ এর জি কোম্পানির কাছে যদি কোনো বিশেষ খবর যেত যেটা স্টেট কনসার্ন, তাহলে সেটা স্টেটের কাছে পাঠিয়ে দেওয়া হতো। আবার স্টেটের কাছে যদি থাকতো তাহলে সেটা বিএসএফ এর কাছে পাঠিয়ে দেওয়া হতো। প্রশ্নটা হচ্ছে যে এখানে যে খবরটা বিএসএফ এর জি কোম্পানির কাছে ছিল, আপনারা ভালো করে ইনভেস্টিগেশন করুন যে অলরেডি বিএসএফ তার খবর স্টেটকে পাঠিয়ে দিয়েছে। তাহলে স্টেট অ্যাক্টিভ হলো না কেন? যেটা বললো যে স্টেটের আইবি খারাপ আছে ইত্যাদি, আমি বলছি কোনো কিছুই খারাপ নেই। আসলে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আমি আপনাদের এখনো বলছি এটা ঠিকই পলিটিক্যাল ইস্যু, কিন্তু আসল যে জায়গাটাতে গন্ডগোলটা হয়েছে সেই গন্ডগোলের জায়গাটা বুঝতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশ যে মুহূর্তে ট্রানজিট বন্ধ করে দিয়েছে, আপনাকে একটা পরিষ্কার বুঝে রাখতে হবে, ট্রানজিট বন্ধ করে দিয়েছে মানে বাংলাদেশের সাধারণ লোকের হাতে আপনার পয়সা পৌঁছবে না, ফ্যাক্টরি বন্ধ হবে। আর ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, পয়সা যদি না থাকে, খালি পেটে কেউ ধর্মের কথা শোনে না, ধর্মের জিগির শোনে না। বাংলাদেশে মার খাওয়ার মতো পরিস্থিতি হয়েছে। সেই বিষয়টাকে ইন্ডিয়াতে ছড়িয়ে দিয়ে ভারতের অর্থনীতিকে একদিকে হচ্ছে লাইন খোলা, অপর দিকে হচ্ছে যদি কমিউনাল কোনো কিছু হয় তার মধ্য দিয়ে অর্থনীতিকে আঘাত করা, এবং সর্বশেষ ওখান থেকে ফেক নোট পাঠিয়ে অর্থনীতির আরো 12টা বাজানো, এই পুরোটার মধ্যে একটা চক্র কাজ করছে। যদি আমার তদন্ত ভুল না হয়, আমার আইডিয়া, আমার যে অভিজ্ঞতার থেকে আমি বলছি, এটা গেল একটা পার্ট। আর দ্বিতীয় পার্টটা কোথায়? দ্বিতীয় পার্টটা হচ্ছে বাংলাদেশে গতকালকে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা, ফেক নোবেল জয়ী, সেই ব্যক্তিটি 8 মিনিটের ব্যবধানে দুটো প্রেস কনফারেন্স করেছে। একটাতে বলেছেন যে ডিসেম্বরে উনি ভোট করবেন, আরেকটাতে বলেছেন 8 মিনিট পরে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট করবে। আসলে কোনো একটা জায়গাতে এই ট্রানজিটটা বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের যারা এখন আছে এই জামাত ইত্যাদি কেন্দ্র করে, এবং যারা সরাসরি পশ্চিমী মদতপুষ্ট ভাবে এরা এখানে আছেন, এরা কিন্তু পশ্চিমের মদতপুষ্ট ছাড়া নয়। ওদের ইহুদি শুনলে পরে গায়ে জ্বালা হয়, কিন্তু আলেকজান্ডার সোরস এসে ওই নোবেল জয়ীর সঙ্গে গলা জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকে। আলেকজান্ডার সোরস হচ্ছে নিজে ইহুদি। তো সুতরাং সেগুলো নিয়ে এদের অসুবিধা নেই। আসল ব্যাপারটা হচ্ছে এই আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের ভাবমূর্তিটাকে মেলাইন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার সার্বিকভাবে কাজ করছে। আমি বলছি আপসা নয়, ওই আশপা নয়, আমি পরিষ্কারভাবে বলছি এই সরকারকে বরখাস্ত করা উচিত। এই সরকার বরখাস্ত না করলে ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ধ্বংস হবে।